প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর 61 পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তুমি যদি দুটি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজে বেগ কি বা বেগ বলতে কি বোঝায় সেটি বুঝে যাবে। বেগের ক্ষেত্রেও দিকটা যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে বেগের মান পেয়ে যাবে। অর্থাৎ স্কুল গেট থেকে সোজা কোন দিক বরাবর তোমাদের গন্তব্য ছিল তা যদি তুমি একটি সরলরেখা বরাবর দাগ টেনে সরণ বিবেচনা করো এবং সেই মানকে সময় দিয়ে ভাগ করো তাহলে বেগের মান পেয়ে যাবে। এই ক্ষেত্রে মানের পাশাপাশি দিকটাও বলে দিতে হবে। আমরা যদি সরলরেখায় গতি নিয়ে হিসাব নিকাশ করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে আমরা গড় দ্রুতির মতো আমরা গড় বেগও বের করি। তুমি এখন আশেপাশের বিভিন্ন বস্তুর বেগ ও দ্রুতি মাপতে পারবে? চলো একটা খেলার মাধ্যমে কাজটা করা যাক। 4 জনে মিলে একটা দল তৈরি করে নাও। তোমাদের বসার টেবিলে অথবা বেঞ্চের দৈর্ঘ্য রুলার দিয়ে মেপে নাও। যেহেতু আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যের একক মিটার, তাই মিটার এককে রূপান্তর করে নিতে পারো। ইঞ্চি অথবা সেন্টিমিটার কিংবা ফুট একক ধরলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমাকে একটা মান ধরে নিতে হবে, সেটা হলো 1 ইঞ্চি সমান সমান 0.0254 মিটার। বেঞ্চের একপাশে দুজন মিলে একটু তুলে ধরো যাতে একটি র্যাম্পের মতো ঢালু তল তৈরি হয়। এবার তোমার কলম অথবা চক অথবা এক টুকরো ইট বা পাথর উপর থেকে নিচের দিকে গড়িয়ে দাও। উপর থেকে নিচের কিনারা পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগছে তা ঘড়িতে হিসাব রাখো। সঙ্গে ঘড়ি না থাকলে 1001 এই 3টি শব্দ স্বাভাবিকভাবে বলতে যত সময় লাগে তা মোটামুটি 1 সেকেন্ড ধরে নিয়ে হিসাব করতে পারো। এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের ছকটি লিখো। অর্থাৎ এখানে একটি ছক দেওয়া আছে, দেখো বেঞ্চ থেকে কতটুকু উঁচুতে, অর্থাৎ বেঞ্চের ঢালুটা কম বেশি করে এখানে 3টা মাপ লিখতে হবে: দূরত্ব, সময় এবং তা দিয়ে দ্রুতি পরিমাপ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বেঞ্চ থেকে মাটি কতটুকু উঁচুতে? 0.32 মিটার। দূরত্ব 1.5 মিটার। গড়িয়ে পড়ার সময় 5 সেকেন্ড। আমরা যদি এটা দ্রুতি নির্ণয় করি তাহলে হবে 0.3 ms⁻⁻1। এখানে ভি হলো আমাদের বের করতে হবে দ্রুতি, এস সময়, টি হলো সময় আর এস হলো দূরত্ব। অর্থাৎ আমরা যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা দ্রুতি পেয়ে যাব। এরপর হলো বেঞ্চ কতটুকু মাটির থেকে উঁচু? 0.34 মিটার। দূরত্ব একই, 1.5 মিটার। সময় গড়িয়ে পড়ার সময় 4 সেকেন্ড। দ্রুতি 0.375 ms⁻⁻1। বেঞ্চ উঁচু হল 0.37 মিটার। দূরত্ব একই থাকবে, 1.5 মিটার। সময় 3 সেকেন্ড, অর্থাৎ গড়িয়ে পড়ার সময় 3 সেকেন্ড। এক্ষেত্রে দ্রুতি সমান সমান 0.5 ms⁻⁻1। তাহলে এই ছিল এই ছকের সমাধান।
আর বেগ কত হবে নিশ্চয় বুঝতে পারছো, বলো তো দেখি। লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে এখানে বেগ কত হবে তা তোমরা বলতে পারো কিনা। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ বুঝতে পারছি। কলমটি ঢালু বেঞ্চ বেয়ে উপর থেকে নিচে সরল রেখায় পতিত হয়। আমরা জানি কোনো বস্তুর গতি সরলরেখা হলে দ্রুতি ও বেগ একই হয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নির্ণীত দ্রুতি 0.3 0.375 এবং 0.5ই হবে বেগ নিচের দিকে। এখানে অবশ্যই নিচের দিকে কথাটা লিখতে হবে, কারণ আমরা জানি বেগের দিক আছে। আমরা যেহেতু কলমটি উপর থেকে নিচের দিকে গড়িয়ে দেব, সুতরাং বেগের দিক হবে নিচের দিকে। এরপর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সেশন। এর আগের সেশনে তোমরা যখন বেঞ্চটিকে কম ঢালু করে দ্রুতি নির্ণয় করেছো, তখন নিশ্চয় লক্ষ্য করেছো যখন বেঞ্চটা বেশি ঢালু হয়েছিল, অর্থাৎ বেঞ্চের এক প্রান্ত মাটি থেকে বেশি উঁচুতে ছিল, তখন যে বস্তুটি গড়িয়ে দিয়েছিল সেটি দ্রুত নিচে পড়েছিল। অর্থাৎ বেঞ্চটি যত উঁচু হবে তত দ্রুত বস্তুটি নিচে গড়িয়ে পড়বে। তোমরা যদি কেউ ঢালু বেয়ে নিচে দৌড়ে নামার চেষ্টা করো, তাহলে প্রথম দিকে তোমাদের বেগ কম থাকলেও ঢালু বেয়ে যত নিচে নামতে থাকবে তোমার বেগ ততই বাড়তে থাকবে। সাইকেল, গাড়ি কিংবা বাস যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, দেখবে ধীরে ধীরে এর বেগ বাড়তে থাকে। আবার এর উল্টোটাও ঘটে। ব্রেঞ্চটাকে ঢালু করে কোনো একটি বস্তুকে এর তল ঘেঁষে উপর দিকে ছুঁড়ে মারো, তাহলে প্রথম দিকে এর বেগ বেশি থাকবে এবং উপরে যতই উঠতে থাকবে ধীরে ধীরে এর বেগ কমতে কমতে এক পর্যায়ে শূন্য হয়ে যাবে। তখন বস্তুটি নিচের দিকে পড়তে থাকবে। সময়ের সঙ্গে বেগের বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ত্বরণ এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে বলে মন্দন। এখন তোমার মনে নিশ্চয় প্রশ্ন আসছে ত্বরণ বা মন্দন কেমন করে হয়। অনুসন্ধানী পাঠ বইয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে। ত্বরণ কেমন করে হয় অংশটুকু পড়ে নাও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে শিক্ষককে করে তা ধারণা স্পষ্ট করে নাও। অর্থাৎ এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো তোমার নিশ্চয় মনে প্রশ্ন আসছে ত্বরণ বা মন্দন কেমন করে হয়। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। মন্দন হচ্ছে ত্বরণের ঠিক বিপরীত, অর্থাৎ সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আমরা জানি বেগের পরিবর্তন করতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে বেগ বৃদ্ধি করে ত্বরণ হয় এবং বেগ হ্রাস করে মন্দন হয়। বইয়ে 4 ধরনের বল ও যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো একটু নিজে নিজে ভেবে দেখো। আর যদি কখনো এমন না দেখে থাকো, তাহলে আজই বাড়িতে গিয়ে অথবা পাশের সহপাঠীর সাথে আলোচনা করে কাজটি করে ফেলো। এই সেশনে তোমরা পদার্থবিজ্ঞানের সঙ্গে একটু গণিত জুড়ে দিয়ে গতির সমীকরণ বানাতে শিখবে এবং মজার মজার সব সমস্যার সমাধান করতে পারবে। চলো প্রথমেই অনুসন্ধানী পাঠ বই থেকে বেগের সমীকরণ দেখে নেওয়া যাক। সেখানে গতির প্রথম যে সমীকরণ তুমি পেলে, v = u যোগ a গুণন t। এখানে v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে বস্তুর আদি বেগ, a হচ্ছে ত্বরণ আর t হচ্ছে সময়। তুমি যদি কোনো বস্তুর শুরুর বেগ এবং
ত্বরণ জানো এবং নির্দিষ্ট একটি সময়ের পর বস্তুটির বেগ কত হবে তা এই সমীকরণের সাহায্যে বের করে ফেলতে পারবে। যেমন তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন যদি গাড়ির স্পিডোমিটার দেখে থাকো এবং ত্বরণ জেনে থাকো তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর গাড়িটি কত বেগে চলছে তা বের করতে পারবে। এরকম একটা উদাহরণ তোমাদের অনুসন্ধানী পাঠ বইতে দেওয়া আছে। প্রশ্নটি পড়ে সমাধানের চেষ্টা করে দেখো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 63 পৃষ্ঠার অঙ্ক দেওয়া আছে, সে অঙ্কের সমাধান করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।